হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো টপিক দেখেই বুঝতে পারছো আজকে আমরা শতকরা নিয়ে আলোচনা করব। অলরেডি তোমরা জানো এবং তোমরা প্রত্যেকে ক্লাস করেছো এবং শতকরা নিয়ে অনেকগুলো ভিডিও আমরা পাবলিশ করেছি। আজকে সেই শতকরা নিয়েই আরেকটা ভিডিও পাবলিশ করব। তো শতকরার বেসিক কনসেপ্ট, শর্টকাট টেকনিক্স সবই মোটামুটি আমাদের জানা হয়ে গেছে। অর্থাৎ শতকরা এখন আর আমাদের সমস্যার কিছু নয়। যদি কেউ শতকরার ভিডিওগুলো মিস করে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে শতকরার একটা প্লেলিস্ট আছে পার্সেন্টেজ নামে, সেটা একটু দেখে নিও। তাহলে আজকের অঙ্কগুলো করতে অন্তত সমস্যা হবে না। আজকের অঙ্কগুলো কেন না, আমরা যে ভিডিওগুলো করেছিলাম সেখানের বাইরেও বেশ কিছু অঙ্ক পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষায় এসেছে। হয়তো টাইপটা একই শর্টকাট টেকনিক ইউজ করে আমরা করতে পারবো, বা বেসিকটাও একই, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয়েছে অঙ্কগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা দরকার এবং অঙ্কগুলো তোমাদের জানানো দরকার। তাই আজকের ভিডিওটার উপস্থাপনা। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা বলবো, প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। শতকরার প্রথম যে অঙ্কটা, এই ভিডিওটাতে আমরা এরকম একটু মেনটেন করেছি যে সহজ থেকে কঠিনের দিকে গেছি। প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে রেলপথে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিলোমিটার। অর্থাৎ কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার, কিন্তু মেন লাইনে এই দূরত্ব 5% বেশি। অত্যন্ত সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষাতে এসেছে। মেন লাইনের দূরত্ব কত? কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার, কিন্তু মেন লাইনে এই দূরত্ব 5% বেশি। দেখো, হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত? 85 কিলোমিটার, আর মেন লাইনে এই দূরত্ব 5% বেশি। তাহলে 5% অফ 85 কিলোমিটার কত হয়? তোমরা জানো পার্সেন্টেজ কষতে আমি শিখিয়েছিলাম 5/100 টাইমস 85। এইবার তোমাদের গুণ করতেও আমি শিখিয়েছিলাম, কিভাবে আমরা এই গুণটা করতাম সেটা দেখার জন্য আমাদের প্রথম ভিডিওটা একটু দেখে নিও। আমি মুখে মুখে করে দিচ্ছি 425/100। তো ওই ভিডিওটা দেখার পর তোমরাও আশা করি এভাবে সহজে গুণ করতে পারবে। দ্যাট ইজ 4.25। তাহলে 85-এর 5% কত হলো না? 4.25 কিলোমিটার। এইবার দেখো, কর্ড লাইনের দূরত্ব ছিল 85 কিলোমিটার, মেন লাইনের দূরত্ব 5% বেশি, সেই 5%টা কত? 4.25 কিলোমিটার। তাহলে মেন লাইনের দূরত্ব কত? দেখো, মেন লাইনের দূরত্ব তাহলে কত? 85 প্লাস 4.25 কিলোমিটার, দ্যাট ইজ 89.25 কিলোমিটার। এইবার চলে আসি দ্বিতীয় অঙ্কটায়। কোন সংখ্যার 8% সমান 64? আমি এটা দুভাবে দেখিয়ে দেবো তোমাদের, আগেও আমি দেখিয়েছিলাম কিভাবে করতে হয়। দেখো, প্রথম যেটা করছি সেটা হচ্ছে কি বলেছে, সংখ্যার ধরো কোনটা কেটে দাও, দিয়ে সংখ্যার 8% সমান 64। সংখ্যার 8% মানে কত? ওই যে সংখ্যাটি দেওয়া আছে সেটা গুণ 8/100 সমান 64। তাহলে সংখ্যাটি কত? সংখ্যা সমান, দেখো যখন এইটি উল্টো দিকে যাবে তখন এটা উল্টে যাবে, জানো তোমরা, 64 ইন্টু 100/8, দ্যাট ইজ 8/8 দ্যাট ইজ 8 × 100 সমান 800 বা 800। তাহলে সংখ্যাটি কত? 800। তাহলে 800-এর 8% সমান 64। অথবা এটার আরেকটা দেখিয়েছিলাম মেথড, সেটা কিভাবে? সেটা দেখো, আমি বলেছিলাম কোনো সংখ্যার এই X%, 8% যা পার্সেন্ট গুণ করতে বলুক, নির্ণয় করতে বলুক, সেটা কি করব? যদি দেওয়া থাকে কোনো সংখ্যার 8% সমান 64, আমরা কি করব? এই 64কে 8 দিয়ে ডিভিশন করে নেব, বলেছিলাম ভাগ করব, তাকে 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করব। আসলে বিষয়টা একই চলে এলো, 8/8 তাহলে হয়ে গেল 800। পার্সেন্ট চিহ্নটা ভুল দিলাম, পার্সেন্ট চিহ্নটা হবে না। তাহলে 800-এর 8% সমান হয়ে গেল 64। এবার পরের অঙ্কটা দেখো, কত টাকার 60% 90 টাকার 83 হোল 1/3%-এর সমান?
অর্থাৎ কত টাকার 60% বা 60%, 90 টাকার 83.13% সমান হবে। আমি কত টাকারটা কোনো এক্সপেক্স না ধরে এই কতটা কেটে দাও, দেখো টাকার 60%, একটা নির্দিষ্ট টাকা আছে, সেটা 60% সমান 90 টাকার 83.13%। তাহলে কি লিখতে পারি আমরা এটাকে? দেখো, টাকা নির্দিষ্ট টাকা, টাকা অর্থাৎ নির্দিষ্ট টাকা ইন্টু 60% মানে তোমরা জানো 60/100 ইকুয়ালস 90 টাকার 83.13%, দ্যাট ইজ 90 মাল্টিপ্লাইড বাই 83 249, 250 3, আর পার্সেন্ট যখন বলেছে নিচে 100 গুণ হয়ে যাবে। সহজ হয়ে গেল। এইবার এই টাকাটা তোমাকে নির্ণয় করতে হবে। এই টাকাটা কিভাবে নির্ণয় করব, টাকার পরিমাণ কিভাবে নির্ণয় করব? দেখো, আমি আগের অঙ্কটাতেও বললাম, যখন এইটি উল্টো দিকে চলে যাবে, পক্ষান্তর হবে, তখন গুণ হয়ে যাবে। তাহলে টাকা সমান কি হয়ে যাবে? দেখো, 90 গুণ 250 অন 3 টাইমস 100, যেমনটি ছিল সেটি লিখে ফেললাম। আর বাঁ দিক থেকে যখন ডান দিকে 60-এর 100 চলে যাচ্ছে, তখন এটা উল্টে গিয়ে হয়ে যাবে 100/60 বা 100-এর 60। এবার ক্যান্সেলেশন করে দাও। দেখো, 100 ক্যান্সেল হয়ে গেল, 30 3 90, 30 2 60, 3 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 125 250, তাহলে উত্তর হয়ে গেল 125। তাহলে 125 টাকার 60% সমান 90 টাকার 83.13%, তাহলে 83.13%। পরের অঙ্কটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে, হরির আয় মধুর আয় অপেক্ষা 20% বেশি। আমি বলেছিলাম এই অঙ্কগুলো একটা কনসেপ্টে করার জন্য। দেখো, হরির আয় মধুর আয় অপেক্ষা 20% বেশি। মধুর আয় হরির আয়ের অপেক্ষা শতকরা কত কম? আবার পড়ছি, হরির আয় মধুর আয় অপেক্ষা 20% বেশি। মধুর আয় হরির আয়ের থেকে শতকরা কত কম? দেখো, একদিকে কে আছে? একদিকে আছে হরি, আর একদিকে আছে মধু। দুজন ব্যক্তি, দুটো পার্সন। প্রথমে কি বলেছে? হরির আয় মধুর আয়ের থেকে 20% বেশি। তাহলে আমি মধুর আয় যদি ধরে নিই 100 টাকা, তাহলে হরির আয় কত হবে? 20% বেশি মানে কি? 100 যোগ 20, 100-এর 20% মানে তোমরা জানো 20, তাহলে 100 যোগ 20 হয়ে যায় 120। তাহলে যখন মধুর আয় 100 টাকা, হরির আয় কত হলো? 20% বেশি মানে 120 টাকা। মধুর আয় হরির আয়ের থেকে শতকরা কত কম? এইবার দেখো তো, 120 থেকে 100, এইটা মানে -20, তার মানে 20 কম। তাহলে দেখো, হরির আয় যখন 120 টাকা, তখন মধুর আয় কত কম? না 20 কম। হরির আয় যখন 120 টাকা, তখন মধুর আয় হচ্ছে 20 কম। হরির আয় যখন 1 টাকা, তখন তাহলে কত কম? 20/120 কম। এইবার দেখো, হরির আয় যখন 100 টাকা, তোমাকে শতকরা বের করতে বলেছে, তাহলে আমি 100-র মধ্যে বের করবো। 120-এর মধ্যে 20, তাহলে 100-এর মধ্যে কত? দেখো, 100-এর মধ্যে 20 গুণ 100/120, সহজ ঐকিক নিয়মে আমি করে ফেললাম। যারা সমানুপাতে করতে পারো তারা সমানুপাতেও করতে পারো। দেখো, 20 6 120, 2 3 6, 2 50 100, দ্যাট ইজ 50/3। ঠিক আছে, কি হলো? 50/3, দ্যাট ইজ 16/2/3। তাহলে 100-এর মধ্যে কত? 16/2/3। তাহলে মধুর আয় হরির আয়ের থেকে কত কম? 16/2/3% কম। তাহলে আমরা কি করব এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে? দুটো ব্যক্তি আলাদা করে নেব, যার আয় কম সেটিকে 100 ধরে নেব প্রথমে, সেখান থেকে যার আয় বেশি সেটা নির্ণয় করে নেব, কিংবা যদি উল্টোটা হয় সেটাও করব। তারপর যার বেশি সেটা কত বেশি, অর্থাৎ 20 টাকা বেশি, তাহলে অন্যজন 20 টাকা কম পাচ্ছে। 120-এর মধ্যে যদি 20 কম পায়, তাহলে 100-এর মধ্যে কত কম, সেটাই হয়ে যাবে রিকোয়ার্ড পার্সেন্টেজ। এবার দেখো, বার্ষিক 12% হারে বৃদ্ধি পেয়ে কোনো ব্যক্তির বেতন 3 বছরের শেষে 784 টাকা হলো। বার্ষিক 12% হারে বৃদ্ধি পেয়ে কোনো ব্যক্তির বেতন 3 বছরের শেষে 784 টাকা হলো। প্রথমে তার বেতন কত ছিল? তোমাদের একটা কথা বলে নিই, এইটি করার আগে তোমরা একটু চক্রবৃদ্ধি সুদ, যেটা অলরেডি তোমাদের আমি করিয়েছি একটা ভিডিওতে, দুটো ভিডিওতে, সেটা একটু দেখে নিও, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধে হবে। এখানে দেখো, 12% হারে বৃদ্ধি পেয়েছে কতদিন ধরে? না 3 বছর ধরে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, আর হচ্ছে 12%, এন বা সময় হচ্ছে 3 বছর বা 3 ইয়ার, আর অ্যামাউন্ট হচ্ছে 784 টাকা। আমরা অ্যামাউন্টের ফর্মুলাটা কি জানি চক্রবৃদ্ধির ক্ষেত্রে? এ ইকুয়ালস পি ইন্টু 1 প্লাস আর অন
100^n। এইবার দেখো এই পিটা কি, এই পিটা হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ প্রথমে তার বেতন কত ছিল সেটা হচ্ছে এই পি। এইবার আমরা এই মানগুলো জাস্ট বসিয়ে দিই। এর মান কত বললাম 784 ইকুয়ালস পি ইন্টু 1 প্লাস 12 অন 100^n এর অভিনয় করছে 3^3 অর 784 ইকুয়ালস পি ইন্টু 112 অন 100 এর কিউব অর পি, যদি পি আমি নির্ণয় করি পি ইকুয়ালস 784 মাল্টিপ্লাইড বাই, যখন উল্টো দিকে যাবে আমি বলেছি উল্টে যায়, 100 অন 112 কিউব ইকুয়ালস 784 মাল্টিপ্লাইড বাই 100 অন 1112 মাল্টিপ্লাইড বাই 100 অন 1112 মাল্টিপ্লাইড বাই 100 অন 112 নয় 112। এইবার দেখো 112 7 784 খুব সহজে আমরা করতে পারি। তারপর দেখো 16 7 112, তারপর দেখো 4 4 16, 4 25 100, আবার 4 25 100। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো 25 25 625। তোমরা অলরেডি বর্গ কিভাবে করতে হয়, সহজে স্কোয়ার কিভাবে করবে তার সেই সম্পর্কিত একটা ভিডিও আমি দিয়েছিলাম, একটু দেখে নিও যদি কারো অসুবিধা থাকে। তাহলে 25 25 625, দুটো শূন্য, তাহলে 62,500 ডিভাইডেড বাই 112। তাহলে কি হয়ে যাচ্ছে, যদি আমরা ভাগ করি কি হচ্ছে 558 অন হোল 4 অন 112। দেখো আবার 4 28 112, দ্যাট ইজ 558 × 1 = 28। তাহলে দেখো প্রথমে তার বেতন কত ছিল, প্রথমে তার বেতন ছিল 558 × 1 = 28 টাকা। তো এইভাবে আমরা সহজে এই অঙ্কটা করতে পারবো। এবার দেখা যাক পরের অঙ্কটা কি দেওয়া আছে। তোমাকে 90° কোণ আঁকতে বলায় তুমি যে কোণটি এঁকেছো তার পরিমাণ 89° 33 মিনিট। তুমি শতকরা কী পরিমাণ ভুল করেছো, অর্থাৎ শতকরা ভ্রান্তি বা ভুলের পরিমাণটা জানতে চেয়েছে। তোমাকে আঁকতে বলেছে কত 90° কোণ, তুমি এঁকেছো কত 89° 30 মিনিট কোণ। দুটো বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি কতটা ভুল করেছো, সেটা কার রেসপেক্টে ভুল করেছো। দেখো তোমাকে আঁকতে বলেছিল 90° কোণ, তাহলে 90° রেসপেক্টে এতটা ভুল করেছো, ভ্রান্তির পরিমাণ এইটা। এবার শতকরা ভ্রান্তি, শতকরা ভুল বা পার্সেন্টেজ এরর কি, মাল্টিপ্লাইড বাই 100, 33 মিনিট ছিল এটা, মাল্টিপ্লাইড বাই 100%। আমরা যে কোনো পার্সেন্ট বের করতে হলে 100 দিয়ে মাল্টিপ্লাই করি জানি। এইবার দেখো 90° থেকে 89° 33 মিনিট বিয়োগ করলে আমরা কি পাই 27 মিনিট। আবার 90°কে মিনিটে প্রকাশ করলে কি পাই, আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে দেখো 90° মানে 90 × 60 মিনিট ইন্টু 100%। এইবার দেখো যদি আমি ক্যান্সেলেশন করি কি পাচ্ছি, 0 0 ক্যান্সেলেশন করছি দুটো, 9 3 27, 3 2 6, দ্যাট ইজ 1/2, 0.5%, দ্যাট মিন্স 0.5%। তাহলে আমাকে যখন এরম এরর বের করতে বলবে আমি কি করব, যেটা লিখতে বলেছিল বা আঁকতে বলেছিল সেটা থেকে যতটা লিখেছি বা এঁকেছি সেটা বিয়োগ করব, ডিভাইডেড বাই যেটা বলা ছিল অর্থাৎ যেটা লিখতে বা আঁকতে বলেছিল সেইটা করব, মাল্টিপ্লাইড বাই 100%। এটাই হচ্ছে পদ্ধতি। অলরেডি আমরা শতকরা সংক্রান্ত ভিডিওতে কিংবা ত্রিকোণমিতির বেসিক ভিডিওতে এগুলো শিখিয়েছিলাম। পরের অঙ্কটা হচ্ছে কোনো সংখ্যাকে 10% কমালে 30 হয়, এটিকে শতকরা কত বাড়ালে 40 হবে। তো এটার ক্ষেত্রে তোমরা অনেকে সূত্র ব্যবহার করো, আমি নিজেও শর্টকাট মেথড তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু যারা শর্টকাট মেথডে করতে অপারক কিংবা নর্মাল কনসেপ্টও যাদের খুব একটা ভালো নেই তাদের জন্য আজকে আরেকটা মেথড দেখাচ্ছি। দেখো কোনো সংখ্যাকে 10% কমালে 30 হয়, তার মানে কি একটা সংখ্যা মূলত কি না 100%, ওই সংখ্যাটা হচ্ছে 100%। 10% যদি আমি কমিয়ে দিই তাহলে কত হচ্ছে, 100% থেকে 10% কমিয়ে দিলাম, তার মানে হচ্ছে 90% পেলাম ওই সংখ্যাটার। এই 90% সমান কত, 90% সমান হচ্ছে 30। তাহলে কোনো সংখ্যার 10% কমানোর অর্থ ওই সংখ্যার 90% রিমেনিং আছে, অর্থাৎ ওই সংখ্যাটির 90% সমান 30। এইবার দেখো আমি কি লিখছি, 30 সমান হচ্ছে
সংখ্যাটির 90%। তাহলে 30 সমান হচ্ছে সংখ্যাটির 90%। এইবার 1 সমান তাহলে কত? সংখ্যাটির 90 অন 30%। এইবার বলেছে শতকরা কত বাড়ালে 40 হয়, তাহলে আমাদের শেষে পেতে হবে 40। তাহলে 1 সমান আমি পেয়ে গেলাম 90 অন 30, তাহলে 40 সমান কত? 40 সমান দেখো, 40 সমান সংখ্যাটির 90 অন 30 মাল্টিপ্লাইড বাই 40%। তার মানে কি হচ্ছে 30 3 90, তার মানে সংখ্যাটির 120%। আমি লিখে দিই সংখ্যাটির, তাহলে 40 কি হয়ে যাচ্ছে? সংখ্যাটির 120%। মূল সংখ্যাটি কত? 100%। তাহলে কতটা বাড়াতে হলো? বাড়ালাম কতটা? বাড়ালাম হচ্ছে 120। এখন হলো 40 করতে গেলে হয়ে গেল সংখ্যাটির 120%। মূল সংখ্যাটি হচ্ছে 100%, তাহলে 120 থেকে 100 বাদ দিয়ে দাও, দিলে হয়ে যাচ্ছে 20%। তাহলে সংখ্যাটির কত বাড়াতে হবে? সংখ্যাটি 20% বাড়াতে হবে। এবার দেখো দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। প্রথমটা হচ্ছে কয়লার দাম 25% বাড়লো। কয়লার জন্য ব্যয় একই রাখতে, অর্থাৎ কয়লার জন্য খরচ একই রাখতে হলে গৃহস্থকে বা একটি পরিবারকে কয়লার ব্যবহার শতকরা কত কমাতে হবে। তো এই অঙ্কটা অলরেডি আমি দুভাবে করে দেখিয়েছিলাম, একটা হচ্ছে শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করে, আর একটা হচ্ছে ডিটেলে কষে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে। আজকে তোমাদের তৃতীয় একটা পদ্ধতি দেখাবো, যেটা দ্বারা তোমরা কোনো শর্টকাট ট্রিক অ্যাপ্লাই না করেই খুব সহজে এবং কম সময়ে অঙ্কটা করতে পারবে। কি হলো না, কয়লা বা কোনো জিনিসের দাম 25% বেড়ে গেল, তাহলে কয়লার জন্য খরচ একই রাখতে হলে গৃহস্থকে কয়লার ব্যবহার শতকরা কত কমাতে হবে। দেখো আগে আমি ধরে নিলাম যে 100 টাকায় 100 কেজি কয়লা পাওয়া যেত, এটা সবের কনসেপ্ট। কি হতো আগে? দেখো 100 টাকায় 100 কেজি কয়লা পেতাম। এখন কি হচ্ছে? এখন কি করলাম না, কয়লার দাম 25% বেড়ে গেল, তাহলে কি হবে না 125 টাকায় 100 টাকার 25% বাড়ার অর্থ কি? 25 টাকা বেড়ে যাবে, দ্যাট ইজ 125 টাকা এখন দাম হয়ে যাবে। 125 টাকায় পাবো 100 কেজি কয়লা, তাহলে 125 টাকায় কত পাবো? 100 কেজি কয়লা। এইবার দেখো 1 টাকায় তাহলে কত পাবো? 1 টাকায় পাবো 100 অন 125 কেজি কয়লা। তাহলে দেখো 100 টাকায় কত পাবো? 100 টাকায় পাবো 100 মাল্টিপ্লাইড বাই 100 অন 125 কেজি। দ্যাট মিন্স কত? দ্যাট মিন্স 80 কেজি কয়লা। কিভাবে ক্যালকুলেশনটা করলাম সেটার জন্য আমাদের সিম্পলিফিকেশন সংক্রান্ত এবং এই ধরনের হিসেব সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখে নিও, মানে সহজে কীভাবে গুণভাগ করা যায় এই সংক্রান্ত ভিডিও আমাদের আছে, সেটা একটু দেখে নিও। তাহলে 100 টাকায় পেলাম 80 কেজি কয়লা। এইবার দেখো আগে 100 টাকায় পাওয়া যেত 100 কেজি কয়লা, এখন 100 টাকায় পাই 80 কেজি কয়লা। তাহলে কত কম পাচ্ছি? সেটাই হচ্ছে আমাকে কমাতে হবে। তাহলে কতটা কমাবো? দেখো আগে পেতাম 100, এখন পাচ্ছি 80, তাহলে 100 থেকে 80 বাদ দিয়ে দাও, 100 টাকায় এই পরিমাণ কম পাই, তাহলে এটাই হয়ে যাবে রিকোয়ার্ড পার্সেন্টেজ, দ্যাট ইজ 20% কমাতে হবে। তাহলে দেখো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করলে আমাদের একটু বড় করে অঙ্কটা করতে হচ্ছিল, শর্টকাট ট্রিক মনে রাখার একটা ঝামেলা ছিল। যদি সে দুটো কোনো কারণে অপারক হও, তাহলে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে সহজে অঙ্কটা করে ফেলতে পারবে। তবে আমি তোমাদের অনুরোধ করব ওই দুটো পদ্ধতিও একবার দেখে নিও, কারণ তোমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা, মানে একটা কথা আছে না, ডোন্ট ট্রিট দ্য এক্সরে, ট্রিট দ্য পেশেন্ট। অর্থাৎ এক্সরেকে ট্রিট না করে পেশেন্টকে ট্রিট করো, মানে ট্রিট এ ম্যান অ্যাজ এ হোল। তোমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা তুমিই বলতে পারবে। 3টে মেথড দেখার পর যেটা তোমার সহজ মনে হবে সেটাই তুমি অ্যাপ্লাই করো। এইবার দেখো একই রকম পরের অঙ্কটা, এটারও অলরেডি দুটো পদ্ধতি আমি দেখিয়েছিলাম, আজকে তৃতীয় একটা পদ্ধতি দেখাবো। একটা দেখিয়েছিলাম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে ডিটেলে করে, এবং দ্বিতীয়টা দেখিয়েছিলাম শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করে। আজকে তৃতীয়টা দেখাবো শুধুমাত্র একটু বুদ্ধি লাগিয়ে। কোনো ব্যক্তির বেতন 25% কমানো হলো, আগের বেতনে ফিরে যেতে বর্তমান বেতনের শতকরা কী হারে বৃদ্ধি করতে হবে। কি হলো, কোনো একজন লোকের বেতন 25% কমিয়ে দেওয়া হলো, আগের বেতনে ফিরে যেতে হলে বর্তমান বেতন কত বাড়াতে হবে।
দেখো, ধরো আগে বেতন ছিল 100 টাকা। আমি কি ধরে নিলাম? আগে বেতন ছিল, আগের বেতন হচ্ছে ছিল 100 টাকা। তাহলে আগের বেতন কত ছিল? আগের বেতন ধরে নিলাম 100 টাকা। এইবার কথা হচ্ছে 25% বেতন কমে গেল, তাহলে এখন বেতন কত? দেখো, এখন বেতন হচ্ছে 100 মাইনাস 25%, মানে 100 এর 25% কত? আমি বলেছিলাম শতকরা করানোর সময় 100 এর যত পার্সেন্ট বলবে ঠিক তত বসিয়ে দেবে, দ্যাট ইজ 25, দ্যাট ইজ 75 টাকা। এখন বেতন তাহলে হয়ে গেল 75 টাকা। এইবার দেখো, এই 75 থেকে 100 এর ডিফারেন্স কত? 75 থেকে 100 এর ডিফারেন্স হচ্ছে 25। তাহলে যদি আমাকে আগের বেতনে ফিরে যেতে হয়, তোমরা অঙ্ক করার সময় এত কথা লিখবে না, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিচ্ছি। আগের বেতনে ফিরে যেতে হলে কি করতে হবে? দেখো, আগের বেতনে ফিরে যেতে হলে এখন যে বেতনটা আছে 75 টাকা, সেই 75 টাকার উপর বাড়াতে হবে, 75 টাকায় বাড়াতে হবে 25 টাকা। দেখো, 75 টাকায় বাড়াতে হবে 25 টাকা, বাড়ালে তাহলে 75 যোগ 25 হয়ে যাবে 100 টাকা। তাহলে 1 টাকায় কত বাড়াতে হবে? 1 টাকায় বাড়াতে হবে 25 অন 75 বা 75 টাকা। তাহলে 100 টাকায় কত বাড়াতে হবে? তোমাকে বলেছে শতকরা কী হারে বৃদ্ধি করতে হবে, তাহলে 100-তে কত সেটা নির্ণয় করতে হবে। 100-তে কত বাড়াবো? 25 টাইমস 100 অন 75। তাহলে দেখো, 25 3 75, দ্যাট মিন্স 100 অন 3, তার মানে হচ্ছে 33 পূর্ণ 1-3 টাকা। তাহলে 100 টাকায় বাড়াতে হবে 33 পূর্ণ 1-3 টাকা। এইবার 100 টাকায় যেটা বাড়াই সেটাই তোমরা জানো যে সেটাকেই আমরা শতকরা বলি। তাহলে শতকরা 33 পূর্ণ 1-3% বাড়াতে হবে। শতকরা 33 পূর্ণ 1-3% বাড়াতে হবে। এবার দেখো পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটা দেখো, একজন ব্যক্তি তার আয়ের 10%, প্রথমে অঙ্কটা কি আছে, আয়ের 10% জীবন বিমায় জমা দেওয়ার পর বা জীবন বিমায় দেওয়ার পর অবশিষ্টের 6.25% আয়কর কথার অর্থ হচ্ছে ইনকাম ট্যাক্স জমা দিয়ে এক ব্যক্তির মোট আয়ের 80% অপেক্ষা 437.50 টাকা বেশি রইল। এটা আসলে ইংলিশ ভার্সানে একটা অঙ্ক ছিল, সেটা আমি বাংলায় অনুবাদ করে দিলাম। ব্যাংকিংয়ের একটা পরীক্ষাতে এসেছিল, SBI ক্লারিক্যালের পরীক্ষাতে। তো আয়ের 10% জীবন বিমায় জমা দেওয়ার পর অবশিষ্টের 6.25% আয়কর জমা দিয়ে এক ব্যক্তির মোট আয়ের 80% অপেক্ষা 437.50 টাকা বেশি রইল। ওই ব্যক্তির মোট আয় কত? ভালোভাবে বুঝে নাও। আয়ের 10% জীবন বিমায় জমা দিল, তারপর যেটা অবশিষ্ট থাকলো তার 6.25% আয়কর জমা দিলেন, তারপরে তিনি দেখলেন তার মোট আয়ের 80% অপেক্ষা 437.50 টাকা বেশি রয়ে গেল। তাহলে ওই ব্যক্তির মোট আয় কত? প্রথমে ধরে নাও ওই ব্যক্তির যে মোট আয় সেটি হচ্ছে 100x টাকা। প্রথমে কি ধরে নিলাম? ব্যক্তির মোট আয় হচ্ছে 100x টাকা। তাহলে জীবন বিমায় তিনি কত জমা দিলেন? জীবন বিমায় দিলেন, দেখো জীবন বিমায় দিলেন দেখো 10%, তার মানে 10x। আমি বলেছিলাম 100-এর যত পার্সেন্ট বলবে ঠিক সেই সংখ্যাটাই হয়ে যাবে পার্সেন্টেজ নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে জীবন বিমায় দিলেন 10x, তাহলে বাকি রইল কত বা অবশিষ্ট টাকাটা কত? দেখো, অবশিষ্ট টাকাটা তাহলে 100 থেকে 10x দিয়ে দিলে হয়ে যায় 90x রয়ে গেল। এইবার তিনি 6.25% আয়কর দিলেন, কার উপরে? না অবশিষ্ট বা 90x-এর। তাহলে আয়কর কত দিলেন? আয়কর দিলেন 6.25% অফ 90x, অর্থাৎ 90x-এর 6.25%। সেটা কত হয়? সেটা দেখো কি হচ্ছে, তার মানে হচ্ছে 6.25 অন 100 মাল্টিপ্লাইড বাই 90x। তাহলে গুণ করলে আমরা কি পেয়ে যাচ্ছি? দেখো, পেয়ে যাচ্ছি 562.5x অন 100। দ্যাট মিন্স 5.625x। কী হলো? 5.625x টাকা। তাহলে তিনি জীবন বিমায় দিলেন 10x টাকা আর আয়কর দিলেন 5.625x টাকা। এইবার দেখো, তাহলে তার অবশিষ্ট কত থাকলো? এই আয়কর দেওয়ার পর তার অবশিষ্ট কত থাকলো?
অবশিষ্ট কত থাকলো দেখো, অবশিষ্ট থাকলো, সে দিল কত, আগেই তার কাছে অবশিষ্ট ছিল 90x, আবার এই 90x এর মধ্যে সে আয়কর দিয়ে দিল 5.625x। তার অর্থ কি, এটা দিয়ে দিলে 90 থেকে তুমি বিয়োগ করো, বিয়োগ করলে আমার চলে আসছে দেখো 84.375, কি আসছে 84.375x। এইবার লক্ষ্য করো এর ফলে কি হলো না, ব্যক্তির মোট আয়ের 80% অপেক্ষা 437.50 টাকা বেশি রইল। কি হলো, ব্যক্তির মোট আয়ের 80% মানে কত, 80x টাকা, 100x এর 80% মানে 80x হবে, তোমরা বুঝতে পেরেছো। সেটা অপেক্ষা কত থাকলো না 437.50 টাকা বেশি রইল। এই যে 437.50 টাকা বেশি রইল 80x এর থেকে, তার অর্থ হচ্ছে তার কাছে মোট থাকলো 80x যোগ 437.50। আবার দেখো এই টাকাটা কার সঙ্গে সমান হবে না, তার কাছে যতটা অবশিষ্ট আছে, দ্যাট ইজ 84.375x, দ্যাট ইজ 84.375x। এইবার এইটুকুকে যদি আমি সরল করে ফেলতে পারি, দ্যাট ইজ দেখো আমি এক্সগুলো একদিকে নিয়ে চলে গেলে কি হচ্ছে 84.375x টেক অ্যাওয়ে 80x equals 437.50, or 4.375x equals 437.50, or x equals 437.50 on 4.375, দ্যাট ইজ অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে একটা 100 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলে আরও সহজে ক্যালকুলেশন হয়ে যাবে, কারণ আমার মোট টাকা ছিল 100x, তাহলে আমি দুদিকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, আর একটা স্টেপ না করে দুদিকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এইখানে আমার ক্যালকুলেশন করলে আসছে 100 টাইমস 100, দ্যাট ইজ 10,000 রুপি, 10,000 টাকা। তাহলে ব্যক্তির মোট আয় কত, ব্যক্তির মোট আয় হচ্ছে 10,000 টাকা। এই অঙ্কটা যেহেতু আগে তোমরা করোনি, তোমাদের বোঝার সুবিধের জন্য আমি একটু ডিটেলে করলাম। এটার একটা শর্টকাট মেথড, যাতে খুব তাড়াতাড়ি অন্তত 1 মিনিটের মধ্যে কি 30-40 সেকেন্ডের মধ্যে যাতে অঙ্কটা করে ফেলতে পারো, সেরকম একটা শর্টকাট মেথড নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, এবং সেটা খুব তাড়াতাড়ি আলোচনা করব। আজকের ভিডিওটাকে আর বড় করছি না, আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সঙ্গে থেকো, পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।